বিয়ের পরের দিনেই মীরা তার হাজবেন্ড সহ শ্বশুরবাড়ির সবাইকে হারায়। এলাকার এক প্রভাবশালী লোক মীরার শ্বশুরবাড়ির সব ছেলেদেরকে মেরে ফেলে। এতে শ্বশুরবাড়ির অন্য মহিলারা দমে গেলেও মীরা দমে যায় না। মীরা প্রতিজ্ঞা করে এই মৃত্যুর বদলা নিয়েই সে ক্ষান্ত হবে। শেষ পর্যন্ত কি পেরেছিল বদলা নিতে? তা না হয় দেখুন আজকের এক্সপ্লেনেশন থেকেই। তাহলে আর কথা না বাড়িয়ে সদ্য মুক্তি পাওয়া কুইন্স ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্পের শুরুটা হয় সরকার বাড়ির এক বিয়ের উৎসব দিয়ে। সেখানে সবাই খুব আনন্দের সাথেই সময় কাটাচ্ছিলেন। হঠাৎ করে সেই বিয়ে বাড়িতে সিকিউরিটি গার্ড কালী আসেন। কালীকে দেখে স্বাভাবিক লাগছিল না, তাই কালী সরকার বাড়ির কর্তা মানিক সরকারের সামনে উপস্থিত হলে মানিক সরকার জিজ্ঞেস করে কি হয়েছে। কালী কিছু বলার আগেই গুলি করে বসে মানিককে। শুধু তাই নয়, মালিকের 3 ছেলেকেও গুলি করে মেরে ফেলে। বিয়ের রিসেপশনের দিন মীরা হারায় তার হাজবেন্ড অর্জুনকে। কিন্তু কথা হচ্ছে বাড়ির সিকিউরিটি গার্ড কেন মারল সরকার বাড়ির সবাইকে? এটা জানার জন্য একদিন পেছনে যাওয়া যাক। রাতের বেলা একদল লোক গাড়ি করে নারী পাচার করতে থাকলে অন্য দল সবাইকে হাতে নাতে ধরে ফেলে। পরের দিন সকালে সিন সদ্য বিবাহিত মীরার দিকে নিয়ে যাওয়া হলে মীরাকে প্রেগন্যান্সি কিট হাতে দেখা যায়, এমনকি সেটা পজিটিভও আসে। বিয়ের পরের দিন এমন নিউজ পেয়ে খুশি হয় মীরা। একটু পরেই সরকার বাড়িতে দলবল নিয়ে হাজির হয় মানিকের বন্ধু এবং প্রতিপক্ষ নির্মলী মিত্র। এই নির্মলী মিত্রর ছেলে শঙ্কর বাড়িতে আসা মাত্রই মীরাকেই শুধু দেখতে থাকে। অন্যদিকে নির্মলী মানিকের ওয়াইফের সাথে সাক্ষাৎ বিনিময় করে মানিকের সাথে মিটিংয়ে বসে। মূলত তারা এসেছে আসন্ন নির্বাচনে যেন মানিক ইলেকশনে না দাঁড়ায়, আর এইটাই সমঝোতা করতে দুজনের মাঝে বসে বর্তমান এমএলএ গৌতম। সে মানিককে ইলেকশন থেকে সরে যেতে বলে এবং বর্ডারটা নির্মলের হাতে তুলে দিতে বলে। কিন্তু মানিক স্পষ্ট জানিয়ে দেয় সে এসবের কিছুই করবে না। গৌতম অনেক বোঝানোর চেষ্টা করলেও মানিক বোঝে না। এমন সময় মানিকের দলের লোক ভোলা ভিডিও কল দিয়ে বলে গতকাল শঙ্কর তার দলবল নিয়ে এলাকার মেয়েদের পাচার করছিল, তাদের এখন হাতে নাতে ধরেছে। কি করব এখন? মানিক নির্মলী এবং শঙ্করের সামনেই তাদের লোককে মেরে ফেলার নির্দেশ দেয়, এমনকি মেরেও ফেলে। এরপর মানিক নির্মলের উদ্দেশ্যে বলে, তোরা যে মেয়েদের বিক্রি করে নেপালে পাচার করিস তা আমি খুব ভালো করেই জানি। আমার এলাকায় কোনো মেয়ের সাথে এমনটা হবে না, পরের বার যেন এমনটা আর না হয়। এর মধ্যেই মীরা তার হাজবেন্ড অর্জুনের সাথে কথা বলতে সেই কক্ষে ঢোকে। মীরাকে এভাবে সবার সামনে আসা দেখে রেগে যায় অর্জুনের বড় ভাই উজ্জ্বল, তাই দুজনকে রুম থেকে পাঠিয়ে দেয়। মীরা অর্জুনের সাথে বাইরে এসে বলে আমি প্রেগনেন্ট। এইটা শুনে অর্জুন খুবই খুশি হয়, কিন্তু মীরা ছিল টেনশনে। বিয়ের প্রথম দিন এই খবর সবাইকে কিভাবে দেবে? অর্জুন জানাই আজকের রিসেপশন প্রোগ্রাম শেষ করে সবাইকে জানাবো, আর এখন তো আমরা বিবাহিত। এরপর সরকার বাড়ির সবাই মিলে ফটো সেশন করলে তা নির্মলী কাছ থেকে খুব একটা ভালো চোখে না দেখে বাইরে যায়। যাওয়ার সাথে গৌতম নির্মলীকে বলে যতদিন এই এলাকা মানিক সরকারের হাতে ততদিন তুমি মানিকের কিচ্ছু করতে পারবে না। এমন সময় নির্মলীর কাছে ফোন আসে নেপালি ডিলারের, যে অলরেডি মেয়ে পাচারের জন্য অনেকগুলো টাকা দিয়েছে। লোকটি নির্মলীকে থ্রেট দিয়ে বলে আমার মালগুলো কই, না আসলে কিন্তু খবর করে ছেড়ে দেব। এসব বলে ফোন কাটলে গৌতম নির্মলীকে বলে জানো না এই এলাকা মানিকের? এতগুলো টাকা অ্যাডভান্স নিয়েছ কেন? মানিক থাকতে কোনো কিছুই করতে পারবে না। তখনই নির্মলী বলে ওঠে তাহলে আজ রাতেই মানিক সহ পরিবারের সব পুরুষদের মেরে ফেলি। এটা শুনে গৌতম বলে মহিলাদের কি করবে? নির্মলী বলে রাখলাম পুরুষহীন রাজ্যে বেঁচে। গৌতম নির্মলীর এই প্ল্যানে মত দেয়। রাতে বিয়ের রিসেপশনে সবাই উপস্থিত হয়। এক এক করে গৌতম নির্মলীও হাজির হয়। সেখানে দেখা যায় গৌতমের ছেলে মানিকের মেছো ছেলে শুভর ওয়াইফের সাথে পরকীয়া প্রেম করে। এসবের মধ্যে সিকিউরিটি গার্ড কালীকে খুব বিস্মিত অবস্থায় দেখা যায়। তাকে আগেই টাকা দিয়ে কিনে নিয়েছিল নির্মলী। সে সবাইকে মারার আগে ড্রিঙ্কস করে নেয়। এরপর আগে মানিকের কাছে গিয়ে গুলি করে, তারপর অন্য ছেলেকে গুলি করে। এই মৃত্যুযজ্ঞের সময় নির্মলী খুব মজা করে খাবার খাচ্ছিল। গুলির শব্দে মীরা এবং অর্জুন ভয় পেয়ে যায়। নির্মলী মানিককে মারার পর বৌদির কাছে এসে বলে অনেকবার বলেছিলাম আমি যা চাই তা দিয়ে দাও, কিন্তু দিল না, তাই শেষমেশ মারতেই হলো। এখন আমি আপনার থেকে যা চাইব তা নিশ্চয়ই দেবেন। বৌদি এসব শুনে নীরবতার সাথে শোনে, কারণ সে জানে এই নির্মলীর সাথে কিছু বললে সবাইকে মারবে। অন্যদিকে শুভকে ঘরের মধ্যে মারা হয়। 3 জন মারা শেষে শঙ্কর আসে অর্জুনের কাছে। অর্জুন তখন মীরার সাথেই ছিল। এই অর্জুন এবং শঙ্কর বন্ধু ছিল। শঙ্কর মীরার সামনেই অর্জুনকে মারে।
এরকম চোখের সামনে অর্জুনকে হারিয়ে মীরা একদম ভেঙে পড়ে। সেই রাতেই নির্মলী থানায় প্রত্যক্ষদর্শী হিসেবে এসে কালীর উপর দোষ চাপায়, কিভাবে মেরেছে সেইটার বর্ণনাও করে। কিন্তু পুলিশ খুবই ভালো করে জানে আসলে নির্মলী সবাইকে মেরেছে। তাই জিজ্ঞেস করে, কেন মারলেন? নির্মলী জানায়, আমার কথা শোনেনি, সেজন্যই মেরেছি। পুলিশের পর মহিলাদের ব্যাপারে জিজ্ঞেস করলে নির্মলী জানায়, তারা বাড়িতেই আছে, আমার কথা মেনে চললে তারা বাঁচবে, না হয় সবাইকে আগুনেই মারব। পরের দিন সকালে সরকার বাড়িতে 4টি তরতাজা প্রাণের শেষকৃত্য শুরু হয়। সবাই যে যার প্রিয় মানুষকে চোখের জলে বিদায় জানাতে থাকলে নির্মলী সেখানে উপস্থিত হয়ে বৌদিকে বলে, সিন্ডিকেটের লোকজন আসছে, দায়িত্ব আমার উপর বুঝিয়ে দিয়ে সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকুন। সেখানে মীরা শঙ্করকে দেখা মাত্রই আগুনে ফেটে পড়ছিল। তাই একসময় নিজেকে কন্ট্রোল করতে না পেরে শঙ্করের কলার ধরে বলে, তুই আমার চোখের সামনেই অর্জুনকে মেরেছিস, আমি থানায় গিয়ে সব বলবো। মীরার শাশুড়ি তখন মীরাকে শান্ত করে বলে, এসব বলো না, তা না হলে আমাদেরও মেরে ফেলবে। রিয়েলিটি মেনে নিয়ে মীরা শুধু কান্নাই করে। একটু পর মানিক সরকারের শেষকৃত্যে মানিকের বিশ্বস্ত লোক গোপাল আসতে চাইলে নির্মলের লোকজন আসতে দেয় না। অন্যদিকে মীরা মাথার সিঁদুর, হাতের চুড়ি সবকিছু ভেঙে গাড়িতে ওঠার সময় গোপালকে এমন আটকে রাখা অবস্থায় দেখে কষ্ট পায়। অন্যদিকে গৌতম নির্মলীর বাড়ি এসে নির্মলীর উপর রাগ দেখাতে থাকে, কারণ সে শুধু মানিককে মারতে চাইছিল, সবাইকে মারাতে নির্মলীর উপরে সে নাখোশ। এখন বিধবারা সিম্প্যাথি পাবে, আসন্ন নির্বাচনে তারা ভোটেও দাঁড়াতে পারে। এটা নিয়েই যত চিন্তা গৌতমের। নির্মলী জানায়, বিধবারা কিচ্ছু করার সাহস পাবে না। নির্মলী তার ছেলে শঙ্করকে বলে দেয়, সরকার বাড়িতে যেন কেউ ঢুকতে না পারে, 4 বিধবাকে ভয় দেখিয়ে কোণঠাসা করে রাখবি। কিন্তু মীরা কোনো ভয় না পেয়ে বাবাকে নিয়ে থানায় আসে। সেখানে এসে নির্মলী এবং শঙ্করের নামে মামলা করতে চাইলে পুলিশ বলে, তারা তো খুন করেনি, খুন করেছে অন্য কেউ, তাই এই মামলা নেওয়া যাবে না। মীরাও তখন বলে, মামলা না নেওয়া পর্যন্ত আমি থানা থেকে যাচ্ছি না। মীরাকে তার বাবা ব্যাঙ্গালোরে যেতে বললে মীরা রাজি হয় না। একটু পরে কালী থানায় এসে সবাইকে মারার দায় স্বীকার করে। তাই পুলিশ মীরাকে ডেকে বলে, এই দেখুন, খুনি নিজে এসে সব দায় স্বীকার করেছে। মীরা তখন কালীকে সব সত্য বলতে বলে, এসব যে মিথ্যা সেইটাও জানাতে বলে। মনে করিয়ে দেয়, কালী এতদিন এই বাড়িতে কাজ করে এসেছে, তারপরও কালী কোনো কথা বলে না। মীরা এক বুক কষ্ট নিয়ে চলে গেলে কালীর থেকে পুলিশ আসল কারণ জানতে চায়। কালী তখন বলে, আমাকে তারা টাকার বিনিময়ে কিনতে চেয়েছিল, কিন্তু আমি রাজি হইনি বলে তারা আমার মেয়েকে উঠিয়ে নিয়ে যায়, তাই এসব করতে বাধ্য হয়েছি। পুলিশ কালীর থেকে এসব শুনে বলে, এসব কথা যেন বাইরে না আসে। এরপর কালীর কাছে আসে তার মেয়ে। কাজ করায় মেয়ের হাত দিয়ে নির্মল টাকা দিতে চেয়েছিল, কিন্তু মেয়ে সে কালীকে বলে, টাকা তো দেয়নি, সেই সাথে দেখাও করেনি। কালী বুঝতে পারে সে কত বড় ভুল করেছে। এসব আড়াল থেকে শুনে পুলিশ। বাড়ি এসে মীরা শুধু অর্জুনকে মিস করতে থাকে। অর্জুনের কাপড়ের ঘ্রাণ মীরাকে আরও ইমোশনাল করে তোলে। রাতে সবার সাথে খাবার খাওয়ার সময় সে ইমোশনাল হয়ে জানায় সে প্রেগনেন্ট। আর এই কথা অর্জুন জানত। অর্জুন বলেছিল সবাইকে পরবর্তীতে জানাবে, কিন্তু তার আগে সবকিছু শেষ হয়ে গেল। মীরার এই অবস্থায় সবাই ইমোশনাল হয়ে যায়। অন্যদিকে নির্মলী মিডিয়ার সামনে মায়া কান্না শুরু করে দেয়, বলে, মানিক সরকার আমার বন্ধু ছিল, তার মৃত্যুসহ ছেলেদের মৃত্যু আমাকে শোকাহত করেছে। খুনি ধরা পড়েছে, তার বিচার সে চায়। সেই রাতেই গৌতমের ছেলে বান্টি আসে শুভর ওয়াইফের কাছে। বান্টি আসতেই শুভর ওয়াইফ বলে, শুভকে কেন মারলে তোমরা? বান্টি জানায়, আমরা তো মারিনি, দুজন যে ঘরের মধ্যে কথা বলছে তা বাইরে থেকে দেখে মীরা। বান্টি ওয়াশরুমে গেলে কল দেয় তার বাবা, আর সেটা স্পিকারে রাখলে বাড়ির অডিও স্পিকারে তা শোনা যায়। এটার রিসেপশন প্রোগ্রামের দিন বান্টির ফোনের সাথে কানেক্ট করেছিল বান্টি। বান্টি তার বাবার সাথে কথা বললে উঠে আসে শুভই এই বান্টিকে মেরেছে, যা শুভর ওয়াইফ মীরা সবাই শুনতে পায়। বান্টি রুমে আসতেই শুভর ওয়াইফ বান্টির উপর দোষ চাপাতে থাকলে বান্টি রেগে যায়, পা থেকে পিস্তল বের করে। তখন মীরা রুমে এসে ফুলদানি দিয়ে আগে বান্টির মাথায় আঘাত করে, তারপর বান্টির পিস্তল দিয়েই তাকে গুলি করে মারে। পরের দিন বান্টির লাশ নির্মলের হোটেলে পাওয়া যায়, কিন্তু কথা হলো বান্টির লাশ এখানে কিভাবে আসলো? বান্টিকে মারার পর মীরা নিজেই অবাক হয়ে যায়। গুলির শব্দে ঘরে সবাই চলে আসলে মীরা সবাইকে বলে, হয় মরতে হবে নয়তো মারতে হবে। শাশুড়ি তখন জানায়, এই খেলাটা কিন্তু এত সহজ নয়, যারা আমাদেরকে মারছে শুধু তাদের মারলেই হবে না, সবাইকে মারতে হবে। মানিক সরকার থাকলে এটাই করতেন। এরপর সবাই মিলে বান্টির লাশ কাগজে মোড়ায়। মীরা বান্টির ফোন চেক করলে শঙ্করের সাথে ছবি দেখতে পায়, তাই একটা প্ল্যান সাজায়। ফোন করে গোপালকে,
গোপাল আসলে সবাই মিলে নির্মলের হোটেলে লাশ ফেলে দিয়ে আসে আর সেখানে গেটম্যানের সাথে এক ব্লাইন্ড গেম খেলে। সিন প্রেজেন্ট ডেতে ফিরে আসলে সাংবাদিক হোটেলে চলে আসে। গৌতম তার ওয়াইফ এসে শুধু কান্নাকাটি শুরু করে দেয়। গৌতমকে হোটেল কর্তৃপক্ষ জানায় এই হোটেলে বান্টি এবং শঙ্কর একসাথে ছিল, তাই গৌতম ধরে নেয় তার ছেলেকে শঙ্করই মেরেছে। পুলিশ গেটম্যানের কাছ থেকে শুনলে সেখানেও শঙ্করের নামে উঠে আসে। অন্যদিকে নির্মলী শঙ্করকে নিয়ে আসে নেপালি লিডার লিপসার কাছে। লিপসা জানায় তার এবার 20টা মেয়ে লাগবে। নির্মলী তখন বলে 14টা মেয়ে তো রেডি আছে, আরও 6টাও হয়ে যাবে। লিপসা এটা শুনে বলে আমার সাথে একবার ডিল হওয়ার পর সেটা পূরণ না হলে কিন্তু ব্যাপারটা অনেক খারাপ হয়, তাই সবকিছু যেন ঠিকঠাক হয়। অন্যদিকে পুলিশ আসে সরকার বাড়িতে। পুলিশের সন্দেহ হয়, তাই পুরো বাড়ি ঘুরে দেখে। ঘুরে দেখলে একটা রুম অনেক পরিষ্কার দেখতে পায়। এতে পুলিশ তাদের উপর সন্দেহ করলেই ডিরেক্টলি কিছু না বলে ইনডিরেক্টলি লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে বলে। ওদিকে নির্মলী ছেলের সাথে বাড়ি ফিরতে থাকলে হোটেল ম্যানেজার ফোন করে জানায় হোটেলে বান্টির লাশ পাওয়া গেছে, ঝামেলা হচ্ছে, তাড়াতাড়ি আসেন। এই নিউজটা শুনে নির্মলী চমকে ওঠে। শঙ্কর তার বাবাকে জিজ্ঞেস করে এটা কি বিধবাদের কাজ হতে পারে? নির্মলী জানায় তাদের হওয়ার সম্ভাবনা কম, তাদেরকে আরও ভয়ের মধ্যে রাখতে হবে। রাতের বেলা পুলিশ অফিসার থানায় এসে দেখে কালীর মেয়ে তার বাবার জন্য থানায় অপেক্ষা করছে। অফিসার তখন জানায় তার বাবা জেলে, এখন আর তাকে দেখতে পাবে না। সারা দিন ধরেই মেয়েটা না খেয়েই ছিল, তাই পুলিশটা মেয়েকে খাবার দিতে চাইলে মেয়েটা খাবার না খেয়েই চলে যায়। অন্যদিকে মীরা বাড়িতে তার অনাগত বাচ্চাকে নিয়ে টেনশন করছিল। এমন সময় শঙ্কর বাড়ির বাইরে থেকে ঢিল ছোড়ে, এমনকি বাড়ির বাইরে আগুনও লাগিয়ে দেয়। তারপর সবাইকে থ্রেট দিয়ে বলে যদি বান্টির হত্যার পেছনে তোমাদের থাকার প্রমাণ পাই তাহলে সবকটাকে এভাবে আগুন লাগিয়ে বাড়িতে পুড়িয়ে মারব। এমন থ্রেট দিয়ে শঙ্কর চলে গেলে মীরা অন্য সবাইকে বলে আমরা এখন যুদ্ধে নেমেছি, শুধু তলোয়ার থাকলে হবে না, ঢালও থাকতে হবে। তাই তারা একটা প্ল্যান করে। এই প্ল্যান পরের দিন কার্যকর করে তাদের বাড়ির মেয়ে রুচি। সে কলেজে এসে টোপ দিয়ে নির্মলের নাতি আদিত্যকে কিডন্যাপ করায়। অন্যদিকে 4 বিধবা আসে বান্টির শোক সভাতে, সেখানে মিথ্যে সান্ত্বনা দেয়। মীরা একটা রুমে আড়াল হয়ে গৌতম এবং নির্মলের শুধু তর্ক শোনে। গৌতম মনে করে যে তার ছেলেকে শঙ্কর মেরেছে, তাই নির্মলের উপর রাগ দেখাতে থাকে। এমন সময় মীরাকে তার লোক ফোন করে জানায় আদিত্যকে কিডন্যাপ করা হয়েছে, পাহাড়ি এলাকায় নিয়ে এসেছি। এটা শুনে মীরা তার লোককে বলে নির্মলীকে যেন ব্যাপারটা ফোন করে জানায়। নির্মলী তার নাতির কিডন্যাপের কথা জানতে পেরে রাগ দেখাতে থাকে গৌতমের ওপর। এভাবে দুজন দুজনের সাথে লাগলে সেটা বেশ উপভোগ করে মীরা। বাড়ি থেকে বের হওয়ার সময় তারা এবার সাংবাদিকের সামনে মিথ্যা মায়া কান্না দেখায়। সিন অন্যদিকে নিয়ে যাওয়া হলে মীরার একদল লোক এক ডেলিভারি ম্যানের পিছু নেয়। তারপর তাকে ধরে ব্যাগ চেক করলে দেখে ব্যাগের মধ্যে কালীর মেয়ে। এই কালীর মেয়েকেও শঙ্কর পাচার করা বাদ দেয় না। 3 দিন হওয়ার পরও নাতি না ফিরে আসায় চিন্তা করতে থাকে নির্মলী। শঙ্কর মনে করে এটা বিধবাদের কাজ, তাই বিধবাদের কেটে টুকরো টুকরো করতে চায়। কিন্তু নির্মলী আগে নাতির দিকেই ফোকাস রাখে, বলে আগে আদিত্যকে খুঁজে বের কর, তারপর যা ইচ্ছে করিস। ওইদিকে কালী জেলখানাতে মানিক সরকারকে মারা নিয়ে গিল্টি ফিল করতে থাকে। একসময় নিজের কর্মের ভুল বুঝতে পেরে জেলখানাতেই সুইসাইড করে বসে কালী। পরের দিন মীরা মানিক সরকারের কাছের লোক গোপালের সাথে দেখা করে। সেখানে গোপাল মীরাকে বলে আপনি তো নির্মলের বিরুদ্ধে লাগছেন, কিন্তু নির্মলের পাওয়ারও তো দেখতে হবে। তার অর্থ আসে নেপাল থেকে, লিপসাকে সে মেয়ে দেয়, তার বিনিময়ে অনেক টাকা পায়। আমাদের এখানে চা শ্রমিকরা অল্প টাকার বিনিময়ে শঙ্করের কাছে তাদের মেয়েকে বিক্রি করে দেয়। দাদা থাকতে আমরা এসব রুখে দিয়েছি, কিন্তু তারা আবারও শুরু করছে। এসব কিছু শুনে মীরা বলে তাহলে লিপসাকে আগে উপড়ে ফেলতে হবে। এসব কথাবার্তা শেষ করে তারা ওই ডেলিভারি ম্যানের কাছে যায়। তাকে টর্চার করে জানতে পেরেছে আজ রাতে বর্ডারে শঙ্কর একজনের মাধ্যমে অনেক মেয়েকে পাচার করতে চলেছে। এটা শুনে মীরা এই পাচার অফ করে দিতে বলে। রাতে গোপাল তার গ্যাং নিয়ে মেয়েসহ শঙ্করের লোকদের বন্দি করে ফেলে। বন্দি করার পর সেখানে মীরা সহ অন্য সবাইও চলে আসে। সেখানে মীরা আসলে পাহাড় থেকে মীরার লোক ফোন করে জানায় আদিত্যকে এখানেও খুঁজছে নির্মলের লোক, তাই এখানে রাখা আর সেফ হবে না। মীরা এটা শুনে বলে ঠিক আছে, আমরা যাচ্ছি। যাওয়ার আগে মীরা গোপালকে জানায় এই যে শঙ্করের মেয়ে পাচার যে আমরা রুখে দিয়েছি, এটা যেন কোনোভাবে শঙ্কর জানতে না পারে। গোপাল তাই শঙ্করের ওই লোককে দিয়ে শঙ্করকে ফোন করে বলায় যে মাল ডেলিভারি ঠিকভাবে চলছে। অন্যদিকে রুচি আদিত্যকে খাবার দিতে আসলে সে দেখে আদিত্য একটা প্লেট ভেঙে ফেলেছে। তা দেখে নতুন খাবার দিয়ে যায়। সেই সাথে জানায় আমি কেন তোমার সাথে এমনটা করছি তা খুব শীঘ্রই জানতে পারবে।
রুচি রুম থেকে চলে গেলেই আদিত্য ভাঙা প্লেটের কুচি দিয়ে হাতের বাঁধন ছিঁড়ে ফেলতে থাকে। এর মধ্যেই মীরাসহ সবাই সারা রাত জার্নি করে পাহাড়ি এলাকার আস্তানায় চলে আসে। সেখানে এসে ঘরে ঢুকলে আদিত্যকে দেখতে পায় না, তবে বুঝতে পারে আদিত্য জানালা দিয়েই পালিয়েছে। তাই আদিত্যকে খুঁজতে সবাই জঙ্গলের মধ্যে নেমে পড়ে। আদিত্য জঙ্গলের মধ্যে নেমে দৌড়ে চলে আসে রাস্তায়। সেখানে গাড়ি থামিয়ে গাড়িতে উঠে পড়ে। এর মধ্যেই শঙ্করের লোক গোপালের লোকদের একজনকে মেরে লিপসাকে ফোন করে জানিয়ে দেয়। সে জানায় মেয়ে ডেলিভারি শিপমেন্ট এক বিধবা মেয়ে আটকে দিয়েছে, আর সে এখন পাহাড়ের ফরেস্ট কলোনিতে আছে। এইটা শুনে লিপসা দলবল নিয়ে ওদিকে যেতে থাকে। অন্যদিকে সবাই মিলে আদিত্যকে সব জায়গায় খুঁজতে থাকে। আদিত্যকে আবার শঙ্কর খোঁজে। মীরার কাছে আদিত্যই হচ্ছে একমাত্র গুটি যে নির্মলের হাত থেকে সবাইকে বাঁচাবে। শঙ্করের লোক পালালে গোপাল মীরাকে তা ফোন করে জানায়। এতে মীরা আরও বেশি টেনশনে পড়ে যায়। শিপমেন্ট যে সে আটকিয়েছে তা এখন সবাই জেনে যাবে, তাই যেভাবেই হোক আদিত্যকে তার খুঁজে বের করতেই হবে। অন্যদিকে হাজতে কালীর লাশ বেওয়ারিশ বলে বিদায় দেওয়া হয়। নির্মলের চিন্তা শুধু আদিত্যকে নিয়ে। নির্মলের মেয়ে এবং মেয়ে জামাই অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর থেকে আদিত্য তার কাছেই থাকে, তাই আদিত্য এখন তার কাছে সবচেয়ে প্রিয়। এসব নির্মলী গৌতমকে শোনাতে থাকলে লিপসা ফোন করে নির্মলীকে। এরপর জানায় এক বিধবা তাদের শিপমেন্ট আটকে দিয়েছে, আর মহিলাটা পাহাড়ি এলাকায় আছে। এইটা শুনে নির্মলী বুঝে যায় তার নাতনিকে আসলে কে কিডন্যাপ করেছে। এদিকে খুঁজতে খুঁজতে একসময় আদিত্যের দেখা পায় মীরা। আবার শঙ্কর যে আদিত্যকে খুঁজছে সেইটাও দেখতে পায় মীরা। তাই খুব সাবধানতার সাথে আদিত্যকে গাড়িতে উঠিয়ে সেখান থেকে চলে যায়। শঙ্কর তার বাবার ফোন পেয়ে যেতে থাকে পাহাড়ের ফরেস্ট কলোনির দিকে। অন্যদিকে পুলিশ আসে কালীর মেয়ে রানীকে খুঁজতে, কিন্তু গ্রামে এসে জানতে পারে রানী 3 দিন ধরে গ্রামেই নেই। রানীকে তখন দেখা যায় সরকার বাড়িতে। মানিক সরকারের ওয়াইফ রানীকে দেখে কালীর হিংস্র রূপ মনে করলেও রানীকে ঘরে আশ্রয় দেয়, এমনকি খেতেও দেয়। এর মধ্যেই লিপসা দলবল নিয়ে চলে আসে ফরেস্ট কলোনিতে। মীরাও আদিত্যকে নিয়ে সেখানে ফিরে আসলে লিপসার কাছে বন্দী হয়ে যায়। মীরাকে বন্দী করার পর লিপসা আগে মীরার এক নখ উপড়ে ফেলে, কারণ মীরার লোক তার লোকের নখ উপড়ে ফেলেছিল। লিপসা এরপর মীরাকে বলে, তুমি আমার দুইবার শিপমেন্ট আটকে দিয়েছ, এজন্য তোমাকে মারতেই হবে। মীরা বলে, মরলে তো শুধু আমি মরব না, আমার পেটে যে আছে সেও মরবে। আমি মরলে কোনো সমস্যা নেই, কিন্তু তুমি কখনো তোমার শিপমেন্ট হাতে পাবে না। যতবার শিপমেন্ট রেডি হবে ততবার আমার লোকজন তা আটকিয়ে দেবে। এসব কথোপকথনের মধ্যেই শঙ্কর তার লোকদের নিয়ে ফরেস্ট কলোনির সামনে আসে, কিন্তু আসা মাত্রই লিপসার লোকজন তাদের উপরে আক্রমণ করে। একটু পর লিপসার সাথে মীরা বাইরে আসলে শঙ্কর পুরোই অবাক হয়ে যায়। এই যে লিপসা যে মীরার হয়ে গেছে সেইটা জানতে তাহলে একটু পেছনে যাওয়া যাক। মীরা লিপসার শিপমেন্ট আটকে দেওয়ার কথা বলার পর জানায়, আমি আপনাকে ঠিকমতো মেয়ে দেব, এখন থেকে আমার সাথে কাজ করুন। লিপসা এতে রাজি হয়ে যায়, আর এখানেই খেলার চাল পুরো উল্টে যায়। মীরাকে লিপসার সাথে দেখে শঙ্কর দ্রুত লেজ গুটিয়ে পালিয়ে যায়, কিন্তু পথের মধ্যে আবারও শঙ্কর একজনকে মেরে রুচিকে জিম্মি করে ফেলে গাড়িতে তুলে নিয়ে যায়। রুচিকে কিডন্যাপ করায় আবারও সরকার বাড়িতে শোকের মাতম শুরু হয়। রুচির মা ছিল বোবা, সে শুধু রুচিকে ফিরে পাওয়ার জন্য আহাজারি করে। মীরা দেখতে আসে রুচির সাথে থাকা লোকটিকে। লোকটি গুলি খাওয়ার পরেও আহত ছিল। এদিকে যখন টেনশন চলছিল তখন শঙ্কর রুচিকে গাড়ির সাথে বেঁধে সরকার বাড়িতে গিয়ে সবাইকে মারার ইচ্ছে পোষণ করে। গৌতমও সব বিধবাদের শেষ করতে চায়, কারণ তারা তার ছেলেকে মেরেছে। কিন্তু নির্মলই সবাইকে ঠান্ডা করে, জানাই যতক্ষণ আদিত্য তাদের কাছে ততক্ষণ আমরা কিচ্ছু করতে পারবো না, আগে আদিত্যকে হাতে পাই তারপর দেখছি। পরের দিন লিপসা মীরাকে ফোন করে আজকে রাতে শিপমেন্ট চায়। মীরাও তখন বলে, শিপমেন্ট দেব, কিন্তু আমাকে পুরো টাকা রাতের মধ্যে দিতে হবে। পাশ থেকে গোপাল একটু কথা বলতেই লিপসা গোপালের উপর রাগ দেখায়, আর মীরার কথার সাথেও হ্যাঁ জ্ঞাপন করে। ওদিকে রুচির মা কোনোভাবেই নিজেকে শান্ত রাখতে পারছিল না, তাই একসময় বন্দুক নিয়ে বাইরে বের হতে থাকলে সবাই তাকে আটকায়, বোঝায় রুচি ঠিকই ফিরে আসবে। একটু পরেই নির্মলী কথা বলতে আসে মানিক সরকারের ওয়াইফের সাথে। নির্মলী এসেছে জেনে মীরাও সেখানে যায়। নির্মলী বৌদির কাছে হাত জোর করে আদিত্যের ভিক্ষা চায়। সেই সাথে বলে, সে রক্ত আর নারী পাচারি করবেন, তাহলে কেন এসব করতে গেলাম? আপনার ছোট বৌমা মীরা তো এখন নারী পাচার করছে, আর এটাই তো আমি করে এসেছি। মানিক বাঁধা দিয়েছিল বলে আমার তাকে মারতে হয়েছে, তাই এসব খেলা এবার বন্ধ করুন। আদিত্যকে আমার কাছে ফিরিয়ে দিন, আমিও রুচিকে ফিরিয়ে দিচ্ছি। বৌদি এতে রাজি হয়ে যায়। নির্দিষ্ট একটা জায়গায় উল্লেখ করে দেয় হাত বদলের। নির্মলী চলে গেলে মীরা তার শাশুড়িকে বলে, এভাবে রাজি হলেন কেন?
শাশুড়ি তখন উল্টো মীরাকে প্রশ্ন করে, তুই নারী পাচারের সাথে জড়াইলি কেন? এই এলাকার সবার সুরক্ষার জন্য মানিক সরকার লড়েছে, আর তুই কিনা এসবে পা দিলি? মীরা জানাই, সব সময় ন্যায় নীতি দিয়ে চলা যায় না। নীতি দিয়ে চলার কারণে এই বাড়িতে আজ পুরুষ মানুষ জীবিত নেই, তাই টিকে থাকার জন্য এই পথে আমাকে পা বাড়াতে হয়েছে। এখানে শাশুড়ি একটা কথা বললে মীরা দুইটা কথা শোনায়। অন্যদিকে গোপালকে তার চেলা বলে, লিপসা আপনাকে অপমান করে কথা বলার সময় মীরা ম্যাডাম যে চুপচাপ ছিল সেই ব্যাপারটা আমার ভালো লাগেনি। চাইলেই তিনি অনেক কথা শোনাতে পারতেন। গোপাল বলে, আমি শুধু সঠিক সময়ের অপেক্ষায় আছি। সঠিক সময় হাতে আসলেই আমি আমার খেল দেখাবো। হাত বদলের সময়কাল চলে আসে। একদিকে নির্মলের সাথে শঙ্কর রুচিকে নির্দিষ্ট জায়গায় নিয়ে আসে, অন্যদিকে মীরা সবাইকে নিয়ে গোপালের উপর আদিত্যের দায়িত্ব দিয়ে নির্দিষ্ট জায়গায় চলে আসে। কিন্তু সেখানে আসা মাত্রই হঠাৎ করে লাইট অফ হয়ে যায়। তারপর গোপালের লোক মীরাসহ সবাইকে জিম্মি করে আদিত্যকে নিয়ে সেখান থেকে চলে যায়। শঙ্কর তখন মীরাসহ সবার দিকে পিস্তল তাক করে। এতে মীরা ভেবেই নেয় সে এই খেল আজ পরাজিত হতে চলেছে। একটু পরে গোপাল নির্মলীকে ফোন করে বলে, এখন খেলা চলবে তোর আর আমার মধ্যে। এই খেলায় তুই বিধবাদের যা ইচ্ছা করতে পারিস। নির্মলী প্রচণ্ড রেগে যায়। শঙ্কর আগে মীরাকে রেখে দুজনকে মারে। তখন দেখা যায় গোপাল নির্মলীর কাছে টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছে। গোপাল টাকা নিয়ে চলে যেতেই শঙ্কর মীরাকে গুলি করে মারে। আর তখনই মীরা ঘুম থেকে জেগে ওঠে। সবাইকে মেরে ফেলাটা মীরা স্বপ্নে দেখছিল। নির্মলী সবাইকে না মেরে ওখানেই আটকে রেখেছিল। পরের দিন গোপাল নিজের শিপমেন্ট ডেলিভারি করার জন্য রেডি করে। শিপমেন্ট পাঠানোর আগে নির্মলের লোক কিংবা পুলিশ যেন কোনো ঝামেলা না করে, তাই আদিত্যকে মেরে ফেলার হুমকিস্বরূপ এক ভিডিও বার্তা পাঠায় নির্মলের কাছে। নির্মলী সেই ভিডিও দেখতে থাকলে তার কাছে এসে ওই পুলিশ অফিসারটা এসে পুলিশ ও ভিডিওটা দেখলে রেগে যায়। সেই সাথে বলে, পুরো খেল তো বদলে গেল। অন্যদিকে গৌতম শুধু সব বিধবাদের শেষ করার জন্য উঠে পড়ে লাগলে পুলিশ অফিসার সবাইকে জানায়, আমরা গোপালের এলাকায় ঢুকতে পারবো না। কে কোন দিক থেকে আমাদের উপর আক্রমণ করবে তা জানি না, তাই বিধবাদের বাঁচিয়ে রাখতে হবে। কারণ তাদের বাড়িতে গোপাল অনেকদিন ধরেই কাজ করেছে, আর তারাই জানে গোপালকে কিভাবে তার এলাকা থেকে বের করে আনতে হবে। পুলিশের কথাগুলোতে মত দেয় নির্মলী। পুলিশ মীরার কাছে এসে বলে, আপনাদের তো আগেই বলেছিলাম এই খেল খেলতে যাবেন না। এখন দেখলেন তো ফাঁদে পড়ে গেলেন। এই খেলায় আপনারা হচ্ছেন এক্সট্রা, ভিলেন নির্মলী আর নায়ক গোপাল। তবে আপনাদের বাঁচার একটা সুযোগ আছে, আর সেইটা গোপালকে তার আস্তানা থেকে বের করে নিয়ে আসতে হবে। পুলিশ এসব বললে মীরার মনে পড়ে যায় ওই পাহাড়ি লোকটাকে গোপাল অনেক সম্মান করে, যেইটা সে হসপিটালে দেখেছিল। তাই জানাই, ওই লোকটাকে ফাঁদে ফেলুন, গোপাল আপনা আপনি চলে আসবে। পুলিশ এসব শুনে নির্মলীকে সবকিছু জানায়। সরকার তাৎক্ষণিক বেরিয়ে পড়ে। এদিকে গৌতম বিধবাদের কাছে এসে পিস্তল তাক করে আগে শুভর ওয়াইফকে মারতে চায়, কারণ তার ছেলের পরকীয়া প্রেম তার সাথেই ছিল। তাই মনে করে বানটিকে সেই মেরেছে। ঠিক তখনই মীরা বলে ওঠে, সেই বানটিকে মেরেছে। গৌতম রেগে গিয়ে মীরাকে মারতেই যাবে, এমন সময় সবাই এসে গৌতমকে আটকায়। অন্যদিকে গোপাল খুব সুন্দরভাবে চেকপোস্ট পেরিয়ে শিপমেন্ট পাঠিয়ে দেয় লিপসার আস্তানায়। এতে করে গোপালও সব টাকা পায়। টাকা পেয়ে আগে তার লোকদের বলে ক্যাশ করে নিতে, আর সে বেরিয়ে পড়ে হাসপাতালে ওই কাছের লোকের কাছে। কিন্তু গিয়ে দেখে লোকটি হসপিটালে নেই। একটু পরে নির্মলী ফোন করে গোপালকে বলে, তুই যেরকম ভিডিও বার্তা আমাকে পাঠিয়েছিস সেরকম বার্তা আমিও পাঠিয়েছি, ফোনটা চেক কর। গোপাল চেক করলে দেখে তার কাছের লোককে বেঁধে রেখেছে। তাই গোপাল আদিত্যকে নিয়ে সেই আস্তানায় চলে আসে। এবার আদিত্যের সাথে ওই লোকের হাত বদল হয়। হাত বদল শেষে নির্মলী তার লোকদের নির্দেশ দেয় গোপালকে মেরে ফেলার। গোপাল তখন নির্মলীর লোকদের বলে, গাড়ির পেছনে টাকা আছে। এই কথা শুনে নির্মলীর লোকজন গাড়ির পেছনের ডিকি খুলতেই দেখে বস্তা ভরা টাকা। সেই টাকা দেখে নির্মলীর লোকজন নির্মলীর দিকেই বন্দুক তাক করে। এতে নির্মলী পুরোই অবাক হয়ে যায়। অন্য রুমে মীরা হাসতে থাকে। আসলে সবটাই ছিল মীরার প্ল্যান, আর এই প্ল্যান মীরা গোপালকে নিয়েই করেছে। মীরা জানত শাশুড়ি যদি আদিত্যকে নির্মলীর কাছে ফিরিয়ে দেয় তাহলে নির্মলী তাদের সবাইকেই মেরে ফেলবে। তাই গোপালকে বলে, তোমার আবারও কিডন্যাপ করতে হবে। শুধু তাই নয়, তারা নির্মলের লোকদের দিয়ে নির্মলীকে ফাঁদে ফেলার প্ল্যান করে, যেটা কালীকে দিয়ে তারা করেছিল। নির্মলের লোকদের নিজেদের করে নেওয়ার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল, তাই লিপসার শিপমেন্ট ডেলিভারি দেওয়ার মাধ্যমে টাকা অ্যারেঞ্জ করে। আর এটুকু সময় যে নির্মলী মীরাসহ কাউকে কিছু করতে পারবে না তা মীরা ভালো করেই জানে, কারণ নির্মলের কাছে আদিত্যের জান প্রিয়। গোপাল আগেই নির্মলীর লোকদের ডাবল টাকার লোভ দেখিয়ে নিজেদের করে নেয়। ফলাফল নির্মলী এখন বিপদে। এসব জানানোর পর মীরা সবাইকে নিয়ে নির্মলীর সামনে আসে। এসে আদিত্য এবং রুচিকে সেখান থেকে পাঠিয়ে দেয়।
এরপর মীরা আসে শঙ্করের কাছে। শঙ্করের কাঁধে হাত রেখে শঙ্করের মতোই গল্প শোনায়। শঙ্কর অর্জুনকে মারার দিন এক সিনেমার গল্প শুনিয়েছিল। মীরা এবার অন্য এক সিনেমার গল্প বলে গোপালকে দিয়ে শঙ্করকে গুলি করে মেরে ফেলে আর নিজের হাজবেন্ডের হত্যার প্রতিশোধ নেয়। এভাবে পুলিশের সামনে শঙ্করকে মেরে ফেললে গৌতম পুলিশকে বলে, আপনি কিছু করছেন না কেন, তাদের গ্রেফতার করুন। পুলিশ তখন উল্টো চর মারে গৌতমকে। মীরার খেলার অংশ এই পুলিশ অফিসারটাও ছিল। অফিসার আগেই নির্মলী গৌতমকে পছন্দ করত না, তাই মীরার এই প্ল্যানে হাত মেলায়। তখন দেখা যায় লিপসার শিপমেন্টে সকল মেয়েদের নামিয়ে অন্য কিছু উঠিয়ে দেওয়া হয়। এসব দেখানোর পর মীরা গৌতমকে বলে, আপনার কাছে এখন দুইটা সুযোগ। এক, শঙ্কর এবং নির্মলীর মৃত্যুর দায় নিজের কাঁধে নিয়ে জেলে যাবেন, আর দুই, তাদের মতো আপনিও মরবেন। গৌতম প্রথমটাতেই রাজি হয়। এরপর মানিক সরকারের ওয়াইফ নির্মলীকে মারার জন্য পিস্তল তাক করলে নির্মলী বলে, আপনিও দেখি আমার মতোই কাজ করছেন। প্রথমে মেয়েগুলোকে পাঠালেন লিপসার কাছে, এখন আবার আমাকে মারতে চাচ্ছেন, তাহলে আমাদের মাঝে তফাৎটা কি? তখন পুলিশ নির্মলীকে বলে, কে বলেছে লিপসার কাছে আমরা মেয়ে পাঠিয়েছি? ওই ট্রাকের সকল আউটপোস্টের লেডি পুলিশ ছিল। এতক্ষণে লিপসার খেল খতম। আর সেইটাই দেখা যায়, লেডি পুলিশরা লিপসা সহ এক এক করে সবাইকে গুলি করে মেরে ফেলে। এদিকে মীরা তার শাশুড়িকে জানায়, এই নির্মলীকে মারার একমাত্র হক আপনার। এরই সাথে মৃত মানিক সরকারের ওয়াইফ নির্মলীকে গুলি করে শেষ প্রতিশোধটা নিয়ে ফেলে। এভাবে প্রতিশোধ নেওয়া শেষ হলে সবাই খুবই ইমোশনাল হয়ে যায়। কয়েক মাস পর মীরাকে মার্শাল নামে একজন ফোন করে বলে, ছেলে দেখতে দেখি একদম আপনার মতোই হয়েছে, কিন্তু কাজের মেয়ের কাছে দিয়ে রাখবেন না, বিপদ আসতে পারে। এমন থ্রেট শুনে মীরা ছুটে আসে কাজের মেয়ের কাছে, যার কাছে তার ছেলে ছিল। আশেপাশে দেখতে থাকে কে আসলে ফোন করেছে। তখন মার্শাল হেসে বলে, এত অল্পতেই ভয় পেলে? লিপসাকে মেরেছ তুমি, মাত্র তো খেল শুরু। এভাবেই দ্বিতীয় সিজনের আভাস দিয়ে শেষ করা হয় কুইন্স ওয়েব সিরিজ। বর্তমানে মিমি চক্রবর্তী কমার্শিয়াল কিংবা আর্ট ফিল্ম দুই জায়গাতেই দারুণ অভিনয় করছেন। এই ওয়েব সিরিজেও তিনি বেশ ভালো অভিনয় করেছেন। আপনাদের কাছে কেমন লেগেছে তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য ধন্যবাদ।